নিরূপ মিত্র ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, উপন্যাসিক ও গীতিকার। তবে সব ছাপিয়ে তার নাট্যকার পরিচিতিটি আমাদের কাছে উল্লেখযোগ্য, কারণ প্রতিদিনের ছোটখাটো ঘটনা সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে নিরূপ মিত্র রচিত নাটক এবং শ্রুতি নাটকগুলিতে। তার বিষয়, ভাবনা এবং মনস্তাত্ত্বিক নাটকগুলি বড়ই মানবিক। তার লেখায় মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, সামাজিক বাস্তবতাও খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এই বাংলাতেই তিনি জন্মগ্রহণ করেন 1930 সালে। প্রায় 90 বছর জুড়ে ছিল তার দীর্ঘ নাট্য সাধনা। তার লেখার কিছু বৈশিষ্ট্য আমাদের বলতে ইচ্ছে করছে। সেগুলি হলো মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, চরিত্রের অন্তর্দ্বন্দ্ব, সবচাইতে বড় কথা তার নাটকগুলির ভাষা খুবই সহজ, কিন্তু ভাব গভীর ও প্রভাবশালী। নিরূপ মিত্রকে শ্রদ্ধা জানাতে টাইমস অফ থিয়েটারের ছাত্রছাত্রীদের নিবেদন, গন্ডা খানিক নিরূপ মিত্র। আজকের প্রথম উপস্থাপনা ধাত্রী বেদবতী। নিরূপ মিত্র রচিত নাটক ধাত্রী বেদবতী। দাম্পত্য জীবনের গভীর মনস্তাত্ত্বিক সংকটের প্রকাশ ঘটেছে এই নাটকে। কোনো রকম দৃশ্যায়ন ছাড়া শুধুমাত্র শ্রুতিতে এই বিষয়টির উপস্থাপন করা খুবই দুষ্কর ছিল, কিন্তু নিরূপ মিত্র কাজটি সমাধান করেছেন অনায়াসে। উপস্থাপনায় টাইমস অফ থিয়েটার স্কুল অফ ড্রামার ছাত্রছাত্রীরা। আশা করি নাটকটি শুনে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেবেন। কে? আমি বেদবতী, আসতে পারি? আসুন আসুন সমরজিৎ বাবু, এত ভোরে মর্নিং ওয়াক সেরে ফেলেছেন? গুড মর্নিং। প্রাতঃভ্রমণ থেকেই ফিরছি, ভাবলাম যাই বেদবতীর একবার খবর নিয়ে যাই। আসেন না তো অনেক দিন, কোনো বিশেষ সংবাদ আছে নাকি? না না, এক বৃদ্ধের জীবনে সমাপ্তি ঘোষণা ছাড়া নতুন আর কি ঘটবে? কাজ নেই, কর্ম নেই, রিটায়ার্ড লাইফ, সময় আর কাটতেই চায় না। হঠাৎ আপনার কথা মনে হলো। আপনিও তো রাইটার্স বিল্ডিং এর কাজ থেকে অবসর নিয়েছেন। নিষ্কর্মা জীবনে সময় কি করে কাটাই বলুন তো? সেটা তো আমারও সমস্যা সমরজিৎ বাবু। গত বছরে আমার স্ত্রীর হঠাৎ মৃত্যু আমাকে যে কি পরিমাণে একা করে দিয়েছে। আমি তো চিরকালই একা। তা বটে, আপনি তো আবার বিয়েই করেননি। বসুন বসুন, চা চলবে? না না, সকালে চা ঠিক আমার সহ্য হয় না। বুড়ো বয়সের খোঁয়ার জানেন। যুবা বয়সে এক জ্যোতিষীকে হাত দেখিয়েছিলাম, তাকে শুধিয়েছিলাম, বলুন তো অর্থ কষ্ট আর কতদিন চলবে? ভদ্রলোক অনেকক্ষণ গম্ভীর মুখে হস্তরেখা বিচার করে বললেন, জীবনের প্রথম 45 বছর কষ্টেই যাবে। উৎসাহিত হয়ে বললাম, তারপর কষ্ট যাবে তো? জ্যোতিষী বললেন, না যাবে না, তবে আর কষ্ট হবে না, ওটা অভ্যেস হয়ে যাবে। বেশ বলেছেন তো। জানেন, এতদিন তেমন অসুবিধে বোধ করিনি। ইদানিং মনে হচ্ছে একটা কোনো এনগেজমেন্ট থাকলে মন্দ হতো না। ভালোই তো হতো, কিন্তু করবোটা কি? রিটায়ার্ড লোককে আবার চাকরিটা দিচ্ছে কে? আমি ভাবছি কোনো নির্ঝঞ্ঝাট বাড়িতে বাচ্চা দেখার কাজ নিলে কেমন হয়? বলেন কি, বেবি সিটিং করবেন? মন্দ কি, একটা বাচ্চাকে নাড়াচাড়া করতে গেলে ভালোই তো লাগতো। একটা না পাওয়ার স্বাদ। শিশুর তদারকিতে অনেক হাঁপা বেদবতী, আর যদি সেটা বিচ্ছু হয় না, নাকের জলে চোখের জলে করে ছাড়বে। তেমন ঝামেলার হলে ছেড়ে দেব, দাসখত তো আর লিখে দিচ্ছি না। সেটা ঠিক, কিন্তু পেলে তো। আমি জানেন এই সল্টলেকের 2-3টে কাগজে বিজ্ঞাপন দিয়েছি। হয়তো কেউ না কেউ কারোর না কারোর প্রয়োজন হলে। বোধহয় আপনার বিজ্ঞাপনেরই ফল। হ্যালো হ্যালো, এটা কি বেদবতী সান্যালের বাড়ি? বলুন, আমি বেদবতী। নমস্কার। কাগজে দেখলাম আপনি শিশু তদারকির ভার নিতে রাজি। আমরা কিছুদিন থেকেই চাইছি, আপনি কি আমাদের সাহায্য করবেন? আপনি কে বলছেন? আমি দত্ত, সুকর্ণ দত্ত। ঠিকানা দেখে বুঝতে পারছি আপনি আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরে থাকেন না।
আমাদের বাড়ি এফডি ব্লকে। আচ্ছা, আমাদের বাড়ি আসতে আপনার বিশেষ কোনো অসুবিধা হবে না। বুঝলাম, কিন্তু আপনি আসুন প্লিজ, এসে নিজের চোখে দেখুন না সবটা। আমরা আপনার মতোই সম্ভ্রান্ত কাউকে চাইছিলাম, অর্ডিনারি কোনো ধাত্রী বা আয়া নয়। আসুন না, সকালের চাটা না হয় আমাদের এখানেই। আপনার যদি আমাদের ভালো লাগে তাহলেই, মানে জবরদস্তির তো কিছু নেই। আসছেন তো? দেখি, আজ নয়। আজই আসুন প্লিজ। আমাদের আপনার পছন্দ না হলে না না, তা কেন? আপনার ঠিকানা এবং ফোন নাম্বার দিন। কি হলো ম্যাডাম, মনে হচ্ছে জোর তলব? হ্যাঁ সমরজিৎ বাবু, ওরা চান আজ থেকেই। কনগ্রাচুলেশন, আপনি এগিয়ে পড়ুন। গুড লাক। আমি যাই, স্টেট লাইব্রেরিতে ঘন্টা কয়েক কাটিয়ে আসি। আসুন আসুন, আপনি নিশ্চয়ই। নমস্কার, বেদবতী সান্যাল। নমস্কার। পথ চিনে আসতে অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। আপনি? নমস্কার, আমি সুকন্যা দত্ত। আমার স্ত্রী। আপনি আসতে এত নিশ্চিন্ত বোধ করছি, জানেন আপনার মতো একজনের জন্য কি তোলপাড়ি না করেছি। বুঝতেই তো পাচ্ছেন, অল্প বয়সী কাউকে দায়িত্ব দিয়ে ঠিক আস্থা রাখা যায় না। ভেতরে এসে বসুন মিস সান্যাল। সুকন্যা, চা করো। না না, আসার আগে চা খেয়েছি, এখন আর নয়। তার চেয়ে আমার প্রয়োজন কি জাতীয় এবং কতটা। আসলে আমরা স্বামী স্ত্রী দুজনেই কিছুটা নার্ভাস প্রকৃতির, বুঝলেন। আমাদের ওই একটিই ছেলে, একটি সন্তান। ভালো নাম প্রতীক, ডাক নাম। আমি ডাকি বাবাই। আমি ডাকি বাবুসোনা। জানেন, ওর ব্যাপারে আমরা সব সময় উদ্বিগ্ন। তা ঠিক, একমাত্র সন্তান, প্রায় কিছুটা প্রবলেম। অবশ্য আপনার এ বাড়িতে কখনো একা একা লাগবে না। টেলিভিশন, রেডিও, সিডি প্লেয়ার সবই হাতের কাছে, এই ঘরেই। দেখেছেন তো? যেটা প্রাণ চাই যখন ইচ্ছে বাজাবেন, আমি শিখিয়ে দিচ্ছি। হ্যান্ডেল করাও খুব সহজ। ভেরি সিম্পল টু অপারেট ম্যাডাম, একেবারে ডিজিটালি ইয়োর্স। প্রতিটিরই পারফরমেন্স এক্সিলেন্ট। তাছাড়া বাবুসোনা কখনোই ঘুম থেকে ওঠে না। কখনোই ঘুম থেকে ওঠে না? হয়েছে কি, সুকন্যা তুমি এমন রসিকতা করো, ভদ্রমহিলা ভাবছে। আসলে জানেন বেদবতী, সুকন্যা কথায় কথায় জোকস করতে বড্ড ভালোবাসে। হ্যাঁ, বুঝলাম না, এটা কি ধরনের জোক? মিস সান্যাল, আপনি জোকস কথাটার অ্যাকচুয়াল মানে ডিকশনারিতে দেখেছেন? না, তা দেখিনি। তেমন কোনো অকেশন? আমার এখানে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার পুরো সেটটা আছে। ওই যে দেখছেন, ওই ধারের বুক র্যাকটায় অনেক বই আছে আমাদের। তাছাড়া কোনো আলমারিতে চাবি দেওয়া নেই, যেটা যখন ইচ্ছে টেনে নিয়ে পড়বেন। বই অবশ্যই খুব ভালো সঙ্গী। আমার স্বামী আবার বইয়ের পোকা, বিশেষত এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। ও বইটাও ঘন্টার পর ঘন্টা পড়ে কাটায়। আসলে অ্যাকিউমুলেশন অফ ইনফরমেশন, বুঝলেন তো? আমার চাকরিরই একটা বড় শর্ত। আপনি কোন চাকরিতে আছেন জানতে পারি? ওর কাজটা মানে জীবিকার জন্য সবাইকেই কিছু না কিছু তো করতেই হয়। কাজটা নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং? হ্যাঁ, তা বলতে পারেন। চাকরিটা এমন এক নেচারের। আসলে ও চাকরিটা একটু কনফিডেন্সিয়াল, ও ব্যাপারে ক্যাজুয়ালি কোনো কথাবার্তা বলার নিষেধ আছে। দেখুন না, চাকরিটা এমনই যে যার কথা আমি আপনাকেও বলতে পারছি না। আমি জানি যাকে একমাত্র আমাদের সন্তানের দায়িত্ব দিতে চলেছি তাকেও কথাটা বলা যায় না, উপায় নেই, বলা যাবে না। আমি জানতে চাইছি না, ও ব্যাপারে আমার কোনো কৌতূহল নেই। আমি বরং জানতে চাইবো আমাকে কি করতে হবে। আসলে ও একা নয়, আমিও চাকরি করি। দুজনেই সকালেই বেরিয়ে যায়। জানেন, আমাদের অনুপস্থিতিতে এক বুড়ি ধাই এতদিন বাবুসোনার দায়িত্বে থাকতো। সে হঠাৎ কিছু না বলেই চাকরি ছেড়ে দিয়েছে, পাওনা টাকা নিতেও আসেনি। কি যে হলো! আমাদের অনুপস্থিতির সময়টা বাবার দেখাশোনার দায়িত্বটা যদি আপনি নেন। আপনি চা এবং কফি আমাদের এখানেই খাবেন। আমার স্ত্রী কিন্তু চমৎকার রাঁধেন। খাবার সব ব্যবস্থাই করা থাকবে, ফ্রিজে সব কিছুই ভরা থাকে। যেমন প্রয়োজন নেবেন, সংকোচ করবেন না প্লিজ। আপনাদের সৌজন্যে আমি মুগ্ধ হচ্ছি। আপনাদের কাজে লাগতে পারলে আমার ভালো লাগবে।
কিন্তু প্রতীকের ব্যাপারে আমার এক্স্যাক্টলি কি করণীয়? ও কিছুই না, বাবাইকে ঘুম পাড়িয়ে আমরা বাইরে যাই। আমাদের বেরোতে ওই 11টা 11:30 হয়। আপনি তখনই আসবেন, থাকবেন সেই সন্ধে পর্যন্ত। তারপর আমরা ফিরলে আমাদের সঙ্গে চা খেয়ে তবে আপনার ছুটি। আবার পরের দিন বাবাইকে খাইয়ে ঘুম পাড়িয়েই আমরা বেরোই। ও কখনোই আমরা ফেরার আগে জাগে না। তাহলেও যদি হঠাৎ উঠে পড়ে, আপনি কিন্তু এই ঘরেই থাকবেন। শুধু কান পেতে রাখবেন, দোতলায় কোনো শব্দ পেলে তবেই ওপরে যাবেন, নচেত নয়। প্রয়োজন পড়লে আমাদের মোবাইল নাম্বার থাকবে আপনার কাছে, প্রয়োজন পড়লে। বুঝলাম। প্রতীককে আনুন, আলাপ করে যাই। ও ঘুমোচ্ছে এখনো। আপনি নিশ্চয়ই কাল থেকে তৈরি হয়ে আসছেন। কাল আমাদের দুজনকেই খুব জরুরি একটা দরকারে বেরোতে হবে, বুঝলেন তো? কাল আপনি এলে তখন কাল থেকে আসবেন তো? না করবেন না প্লিজ। ঠিক আছে, আমার অসুবিধে নেই। অনেক ধন্যবাদ ম্যাডাম। অজস্র ধন্যবাদ। এতক্ষণ শুনলেন নিরূপ মিত্র রচিত নাটক ধাত্রী বেদবতী। পরিচালনায় সুরঞ্জনা দাশগুপ্ত, শ্রুতি অভিনয় সুচরিতা বন্দ্যোপাধ্যায়, দেবাশিস দাশগুপ্ত, রাজা পাল এবং গার্গী ব্যানার্জি। সঞ্চালনা আহেলি মসিদ, আবহ অলোকেশ দে সরকার। প্রযোজনা টাইমস অফ থিয়েটার স্কুল অফ ড্রামা। একটি প্রেমের গল্প। নিরূপ মিত্র এই নাটকে তার নিজস্ব আবেগ দিয়ে একটি প্রেম ও তার পরিণতির কথা বলেছেন। এই প্রেম আমাদের কাছে 50-60-এর দশকে রোম্যান্টিক সিনেমায় ধরা দিত। নাটকের গভীরে লুকিয়ে আছে দীর্ঘ অপেক্ষার এক করুণ সুর। নাটকটি টাইমস অফ থিয়েটারের ছাত্রছাত্রীদের অভিনয় কতটা জীবন্ত হতে পারল তা শুনেই দেখা যাক না। আপনারা ভালো মন্দ জানাবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি। শুনব নিরূপ মিত্রের নাটক একটি প্রেমের গল্প। কল্যাণবাবু ব্যস্ত নাকি? আরে প্রভাত বাবু যে, বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। মানে লিখছেন কি? তবে থাক, সাহিত্যিক মানুষকে আর ডিস্টার্ব করবো না। আরে না না, ও এমন কিছু নয়, ভেতরে আসুন। কিন্তু আপনি লিখছিলেন যে? সব লেখাই কি আর লেখা? দু একখানা চিঠিপত্রের জবাব দিচ্ছিলাম আর কি। বসুন, ওই সোফাটায় বসুন। ছাতাটা কোনায় রাখুন না, মেঝেতে শুয়ে রাখলেন কেন? আরে না মশাই, বিয়ে তাওয়া তো করিনি। আমার প্রিয়াই বলুন, সখী সচিব যাই বলুন, সবই তো এই ছাতাখানি। রোদে মাথা আর ছায়ায় লাঠি, এই দেহভার রক্ষা করে। যাওয়ার সময় পাছে নিতে ভুল হয়ে যায়, এই প্রিয় বন্ধুকে চোখের আড়াল করতে চাইনি, বুঝলেন না? তার মানে জীবনে যেহেতু কোনো রমণীয় পতি হলেন না, তাই ছত্রপতি হয়েই কাটিয়ে দিলেন। বলতে পারেন, ঠিক কথাই বলেছেন। তা মশাই, চা চলবে? দেখুন ভাই, চায়ের ব্যাপারে আমার মন অত্যন্ত নরম, কিছুতেই না বলতে পারিনি। কিন্তু এই দুপুরবেলা চা চেয়ে আপনার আবার আশ্রম পীড়া ঘটাবো না তো? আশ্রম পীড়া? আরে বুঝলেন না, গার্হস্থ্যাশ্রম। নিজে তো গৃহিণী, তাই ভয়ে ভয়ে চলি, পাছে অপরের গৃহিণীর শান্তি ভঙ্গ করি। বুঝলাম, ভালো কথা। তা পরশু এলেন না কেন? আমরা অনেক রাত পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করছিলাম। সরি কল্যাণবাবু, এক্সট্রিমলি সরি। আমি আপনাদের ব্যাপারটা একেবারেই ভুলে গিয়েছিলাম। আসলে পরশু রাত্রে আমি ছিলাম আলিপুরে আমার এক বন্ধুর বাড়িতে। সেখানে প্রতি বছর আমরা দুই বন্ধু মিলে এক অ্যানিভার্সারি উদযাপন করি। সে অনুষ্ঠানে হাজির থাকি আমরা দুই বন্ধু, আর কেউ নয়। আপনার বন্ধুর বার্থডে অ্যানিভার্সারি বুঝি? না না, জন্ম নয়, একটি মৃত্যু তিথি। মৃত্যু? কার? শুনবেন? বলুন না প্রভাতবাবু। অনেক গল্পে একটা শাশ্বত ব্যাপার থাকে, বুঝলেন, যার আবেদন কোনোদিনই ফুরোয় না। বেশ, শুনুন তাহলে। ওই যে চাও এসে গেল। মাতালের পেটে মদ আর চাতালের পেটে চা পড়লে কথার খই আপনি ফোটে। গল্পটা শুরু আজ থেকে প্রায় 8 শতাব্দী আগে। তখন আমি মিলিটারি অ্যাকাউন্টসে চাকরি নিয়ে সীমান্তের এক শহরে একটা মেসে থাকি। আমার অতি সুদর্শন কলিগ শৈলেন, ওর সাথে।
আমাদের বন্ধুত্ব খুব তাড়াতাড়ি আপনি ছেড়ে তুমি, শেষে তুই হয়ে গেল। কিরে শৈলেন, টিফিন আওয়ার্স শুরু হয়ে গেছে, এখনো বসে বসে হিসেব করছিস? চল ক্যান্টিনে ঘুরে আসি। দেখ তো প্রভাত, লেখাটা উতরলো কি? ওরে ফাদার, এই যে দেখছি কবিতা! তুই অ্যাকাউন্টস ফেলে কবিতা লিখছিস? মেজর মেয়েদার কানে গেলে রক্ষে থাকবে? দেখ না, কবিতাটা আদৌ কবিতা হয়েছে কি? তুই তো ভালো আবৃত্তি করিস। দাঁড়া দাঁড়া, পড়ে দেখি। বড় মন কেমন করে কেমন করে, এমন হঠাৎ চলে যাওয়া, তুমি কি জানতে না কো দুপুর ভোরে দামাল হাওয়া। বড় ব্যথা, বড় ব্যথা, বুকেতে হাত রেখেছি শব্দ করে, সিলিং পাখায় ফিসফিসিয়ে কান্না ঝরে। ঘরেতে গুমোট, ছুটে বাইরে এলে মিথ্যে চাওয়া, এখানে মাঠ ভরা রোদ, আলু থালু দামাল হাওয়া, অথচ রেলিংয়েতে সেই শাড়ি নেই। বড় ব্যথা, বড় ব্যথা। কি ব্যাপার ব্রাদার, মনে হচ্ছে গাড্ডায় পড়েছ? হ্যাঁ, এত গভীর গাড্ডা। ভায়া, এ ব্যথা যা ধরিয়েছে না, তাতে নিয়মিত আয়োডেক্স, ওরিয়েন্টাল বাম এবং গুলার্ড লোশন একসাথে প্রয়োগ করেও কোনো উপায় দেখিনি। তা তিনি এখন কোথায়? কে কে কোথায়? কার কথা বলছো? আরে বাবা, রেলিংয়ে ঝোলানো শাড়ি আর তোমার মন একত্রে হাফিজ করে সেই ফেরারি মহিলা এখন কোথায়? আমি জানি না, তুমি কোন মহিলার কথা বলছো? এই দেখি তোর হাতটা দেখি। এই, তুই আবার হাত দেখতে শিখলি কবে রে? হুম হুম হাতে দেখছি শুক্রস্থান অত্যন্ত বলশালী। অর্থাৎ অর্থাৎ তোমার নির্বাচিত মহিলার গায়ের রং মাজা, মুখশ্রী ভারী সুন্দর। কি মিলছে? বলে যাও। তোমার নিজের বোনেদের মুখ লম্বাটে, এর কিন্তু পান বাটার মতো। চোখ দুটো দেখলে মনে হয় ফুটন্ত পদ্ম ফুল। মাথায় একরাশ রেশমের মতো চুল, যেমন ঘন তেমনি লম্বা। সত্যি রে, অমন রেশমের মতো সুন্দর চুল আমি আর দেখিনি। পথে এসো ভায়া, তাহলে স্বীকার করছো যে আমি হাত দেখতে জানি? ব্যাপারটা কাকতালীয়, বাই চান্স মিলে গেছে। বিশ্বাস হল না, তাই তো? বেশ, এবারে যা বলবো না, কোনো রাজ জ্যোতিষীর পক্ষেও তা বলা সম্ভব নয়। কি রকম শুনি? মেয়েটির নামের আদ্যক্ষর ম দিয়ে। ম দিয়ে? তা বাপু, তোমার বাবার কোয়ার্টারের পাশের দোতলা বাড়িটায় যিনি থাকেন তার নাম মাধুরী হলে নামের আদ্যক্ষর ম হয় কি না? ও, তার মানে তুই... হ্যাঁ, সব প্রেমিক প্রেমিকাই মনে করে তাদের মতন বুদ্ধিমান আর নেই। এই, কি করে বুঝতে পারলি? বুঝলাম তোমাদের লুকিয়ে লুকিয়ে তাকাবার ভঙ্গি দেখে, বুঝলাম তোমার টেবিলের ওপর মাধুরীর নাম লেখা বইগুলো দেখে, বুঝলাম মাধবীর গানের খাতায় তোমার নিজের হাতের নাম লেখা দেখে। ওইটুকু সময়ের মধ্যে তুমি এত দেখে ফেললে? প্রভু, তোমার গোয়েন্দা বিভাগে কাজ নেওয়া উচিত ছিল। এইবার বলো তো বৎস, তিনি হঠাৎ কোথায় অদর্শন হলেন যার জন্য তোমার এই কবিতা, যার আপাদমস্তক ব্যথা? মাধু দিন 7 জন্য সমস্তিপুর ওর মামার বাড়িতে গিয়েছিল, অবশ্য কাল ফিরবে। ওরে ফাদার, 7 দিনেই কবিতা বেরিয়ে গেল? তার মানে দীর্ঘদিনের কোনো বিরহে তো মহাভারত। দীর্ঘদিন নয় প্রভাত, মাধুকে আমি কোনোদিনই পাবো না। কেন? কেন, বাধাটা কিসের? বাধা জাতের। আমি বদ্যি, ওরা ব্রাহ্মণ। এই ধুত্তরিদ্দর জাত। এক কাজ কর, মাধুরীর বাবা যদি স্বেচ্ছায় সম্প্রদান না করেন, তুমি সুভদ্রা হরণ করো, আমি তোমাদের রথ চালিয়ে নেব। সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। চলো, কাল বিকেলেই আমি মাধুরীকে রাজি করাচ্ছি। না, তা হবার নয় প্রভাতটা। কেন হবার নয় মাধুরী? তুমি কি ভয় পাচ্ছ? ভয়? না, ভয় নয়, সায় পাচ্ছি না মন থেকে। যে ভালোবাসা ঘর বাঁধতে গিয়ে সব অতীত সম্পর্ক ছিন্ন করে, সে কি স্বার্থপরতা ছাড়া অন্য কিছু? কিন্তু কিন্তু তুমি শৈলেনের কথা একবার ভেবে দেখো। কোনো শর্ত রেখে তো আমরা ভালোবাসিনি প্রভাতটা। কিন্তু কিন্তু তুমি তো বোঝো, শৈলেন যেমন মানুষ, ও জীবনে তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। সে পুরুষ, আমার চেয়ে অনেক বেশি তার স্বাধীনতা। আমাকে সমস্ত আত্মীয় স্বজন বিয়ের জন্য পীড়াপিড়ি এবং পীড়ন করেও রাজি করাতে পারেনি, পারবেও না। আমি শুধু এটুকুই বলতে পারি। কিন্তু কিন্তু এই স্বেচ্ছায় যোগিনী বৃত্তির মানে কি? আমার অন্য পথ জানা নেই। তুমি ভারী অদ্ভুত। আর আর শৈলেনটা, না, সে কথা আর বলবো না।
তবে তবে আমি যদি শৈলেন হতাম, তোমার সমস্ত আপত্তি অগ্রাহ্য করে জোর করে তোমাকে আমার দুই বাহুতে। তাতে কেবল জোর প্রমাণিত হতো, আর কিছুই না। কেন বুঝতে পারছো না প্রভাতদা, আমার বাবা কনজারভেটিভ, জাত মানেন, এটা তার গোঁড়ামি। কিন্তু যে মানুষটা 21টা বছর ধরে আমাকে বুকে করে আগলে নিয়ে এলেন, তার বুকে পাথর মারতে পারবো না, কিছুতেই পারবো না। কি ব্যাপার প্রভাত, লম্বা ছুটি নিয়ে বাড়ি ঘুরে এলি? চুপি চুপি বিয়ে করে এলি নাকি? না ভায়া, হেডকোয়ার্টারে গিয়েছিলাম তদবির করতে, যাতে বদলিটা সিমলায় হয়। বদলি? হ্যাঁ, একটু আগেই বদলি করিয়ে নিয়ে এলাম। এমনি হতো, হয়তো কদিন পরে এই যা। তা তোর মাধুর খবর কি? তোর খবর নিয়েছে অনবরত। তোর সঙ্গে নাকি ওর ঝগড়া হয়েছে? মাধু তাই বলেছে? না, ঠিক তা বলেনি, তবে তুই রাগ করেছিস সেই জাতীয় কি একটা বলছিল সেদিন। তুই এলেই যেন ওর সঙ্গে দেখা করিস বলে রেখেছে। যাব, যাবার আগে একবার তো দেখা করবই। এসো প্রভাতদা, আমি তোমারই পথ চেয়েছিলাম। চলে যাচ্ছি, শুনেছ নিশ্চয়ই? চলে নয়, পালিয়ে যাচ্ছ। এর কি সত্যিই দরকার ছিল প্রভাতদা? ছিল, ছিল। নিজেকে আমার বিশ্বাস নেই মাধুরী। আমি তোমার বা শৈলেনের মতো অমন বিশাল সংযম নিয়ে জন্মাইনি। যা চাই তা না পেলে কেড়ে নিতে গিয়ে যা পেয়েছি, তাও হয়তো হারাতে হতো। কিছুই পাওনি কি? পেয়েছি, পেয়েছি তোমার অমল বন্ধুত্ব। শৈলেন আমাকে কখনো কখনো ঠাট্টা করে বলে, প্রভু, আসলে আমি তোমার কাছে শুধুমাত্র প্রতিভু, তার চেয়ে বেশি কিছু নই। আমি সবসময় অক্সিলিয়ারি ভার্ব, কখনো মূল ক্রিয়াপদ হইনি, হতে পারিনি। এ কি মাধু, মাধু, তোমার চোখে জল? প্রভাতদা, আমাদের তো আর কোনো বন্ধু নেই, আমাদের ভুলে যেও না। মাধু। তারপর কি হলো প্রভাতবাবু? পরের ঘটনাগুলো খুব ছোট আকারে বলি। বদলির চাকরিতে ঘাট থেকে আঘাটায় ঘুরতে ঘুরতে একসময় রিটায়ারমেন্টের বয়সে পৌঁছে গেলাম। শৈলেনও যেখানে সেখানে থাকতো, চিঠি দিয়ে যোগাযোগ রাখত। ওর চিঠিতেই জেনেছিলাম মাধুরী স্কুলে কাজ নিয়েছে পশ্চিমবঙ্গে। মাধুরীর মা মারা গেলেন এক সময়, ভাইরা বড় হয়ে চাকরিতে ঢুকল। একদা রাশভারী মাধুরীর পিতা শেষ বয়সে মেয়ে বিয়ে করল না বলে ক্ষুব্ধ মনে পৃথিবী থেকে বিদায় নিলেন। শৈলেনও ভাই বোনেদের বিয়ে দিয়ে নিজে অবিবাহিত রয়ে গেল। শেষের দিকে বেশ কিছুদিন শৈলেনের কোনো খবর পাইনি, তবে ও রিটায়ার করেছে সেটা জানিয়েছিল। খুব অপ্রত্যাশিতভাবে ওর সঙ্গে একদিন কলকাতার ডেলহাউসিতে দেখা হয়ে গেল। গিয়েছিলাম পেনশনের টাকাটা আনতে। টাকাটা গুনে নিচ্ছি, হঠাৎ পেছন থেকে, এই পরমার্থবাদী, অর্থের ওপর অত লোভ কেন রে? হ্যাঁ, কে? আরে শৈলেন, তুই এখানে? হ্যাঁ, কি ধান্দায় ব্রাদার, পেনশনের টাকাই তো এখন আমাদের বার্ধক্যের বারাণসী। তার মানে বুড়ো বয়সে কামিনী ছাড়া যায়, কিন্তু কাঞ্চন ছাড়া যায় না, তাই তো? তা আছিস কোথায়? সেই বাগবাজারের নেবু বাগান লেনেই আছি। জানিস তো আমি বনেদি। তুই? দক্ষিণ কলকাতায়। আমি তো খানদানি বাঙাল, বালিগঞ্জ প্লেসে একটা মাথা গোঁজার ঠাঁই করে ফেলেছি। হ্যাঁ রে, তোর অমন ভ্রমর কৃষ্ণ মাথার চুল একেবারে সাফ। তোরও তো মনে হচ্ছে দন্তরুচি কুমুদি নিজের নয়। আলবাত নিজের। দস্তুর মতো গ্যাটের করি দিয়ে কেনা পুরো দুপাটি, এই তোদের মতন ভগবানের দান নয়। চল আমার বাড়ি চল, তোর সঙ্গে জরুরি কথা আছে। চল, বহুদিন পর দুই বন্ধুতে মনের সুখে গেঁজানো যাবে। আরে বাহ, বেরে বাড়িটা বানিয়েছিস তো শৈলেন। তোর ভালো লেগেছে? ভালো লাগবে না? আমার কপালে তো পৈতৃক ভদ্রাসনের একটা টুকরো, তোর একটা গোটা বাড়ি, তার উপর ঝকঝকে নতুন। চল বারান্দায় বসি, ভাতৃবধূকে চা পাঠাতে বলেছি। বাহ, তোর এই বারান্দাটা দেখছি তোর বাড়ির সবচেয়ে সুন্দর জায়গা। প্রশান্ত, নিরিবিলি, দক্ষিণ খোলা। হ্যাঁ, সেই জন্যই তো এখানে তোকে নিয়ে এলাম। তোকে নিরিবিলিতে একটা জিনিস দেখাতে চাই। কি জিনিস? প্রেমপত্র নাকি? হ্যাঁ, বুড়ো শালিকের ঘাড়েরও? হ্যাঁ রে, চিঠি। দেখ তো, চেনা লাগে? দাঁড়া দাঁড়া, চশমাটা লাগাই। হ্যাঁ, এইবার হয়েছে। দে চিঠিটা দে।
ওরে ফাদার, কি হলো? হাতের লেখা চেনা লাগছে? খুব ভরসা করে বলতে পারছি না। হাতের লেখা মনে হচ্ছে বার্ধক্যে কম্পমান হাতের, তবে লেখার ডৌল অনেকটা মাধুরীর মতো। তোর অনুমান নির্ভুল। চিঠিটা পড়। তোমার সঙ্গে বিশেষ কথা আছে। খুব শিগগির একবার এসো, দেরি হয়ে গেলে হয়তো বলার সুযোগ আর পাবো না। ইতি তোমার ড্যাশ। তা মিস ড্যাশ এখন কোথায়? ব্যারাকপুরে, ছোট ভাইয়ের বাড়িতে। ভাইয়া শৈলেন, আমি তোকে ব্যাংকে বলেছিলাম কামিনী বাদ দিলেও কাঞ্চন ছাড়া চলে না। আমি আমার কথাটা অ্যামেন্ড করে নিচ্ছি। দেখছি বুড়ো বয়সেও কাউকে কাউকে কামিনীও ছাড়ে না। আমাদের পুরনো দিনের মাধুরী আর নেই রে প্রভাত। কেন? স্কুলে থেকে রিটায়ার করার পর ক্রমাগত ভুগে ভুগে একেবারে বিছানার সঙ্গে লেগে গেছে। সে কি? না ধরে বসালে উঠে বসতেও পারে না। একবার দেখতে চল। আমাকে নিয়ে গিয়ে কি হবে ভাইয়া? আমি তো ড্যাশ নই। জীবনে আদ্যপ্রান্ত তো ড্যাশ হয়েই কাটিয়ে দিলাম। আমাকে আবার নিয়ে যাওয়া কেন? চল প্রভাত, তোকে দেখে খুশি হবে। তাছাড়া ওর জরুরি কথাটা সময় থাকতে শোনাটাও তো। যাবি? আজই? দেরি করতে চায় না, যদি অনেক দেরি হয়ে যায়। বেশ, চল। কে? সরমা, আমি শৈলেন। আসুন দাদা, খুব ভালো সময় এসেছেন। সকালে দিদি ভালোই ছিলেন, হঠাৎ খুব অসুস্থ বোধ করছেন। এদিকে ও অফিসে গেছে, আমি একা। চলো সরমা, মাধুরীর কাছে যাই। আয় প্রভাত। হ্যাঁ। সরমা, এ আমার বন্ধু প্রভাত। নমস্কার দাদা। নমস্কার। আপনার কথা দিদির মুখে অনেক শুনেছি। আসুন আসুন আপনারা। দিদি, দিদি, চোখ চেয়ে দেখুন কারা এসেছেন। তুমি এসেছো? আমার হাতে আর সময় নেই গো। তুমি তুমি কেমন আছো মাধু? আচ্ছা, কাছে পিঠে কোনো ডাক্তার নেই? কে? কার স্বর? প্রভাতদার না? হ্যাঁ হ্যাঁ, মাধুরী আমি। কি সৌভাগ্য আমার, তুমি ঠিক এমন দিনে এলে। শৈলেন, চল কোনো ডাক্তার ডেকে আনি। না না প্রভাতদা, তুমি চেয়ারটা টেনে আমার কাছে বসো। বড় ভালো দিনে এলে। সরমা। কি দিদি? ও ঘরে লক্ষ্মীর আসনের কাছে একটা সিঁদুরের মুছি আছে, তাতে সিঁদুর রাখা আছে, নিয়ে এসো। আনছি দিদি। সিঁদুর? কি হবে মাধুরী? তোমার বন্ধুকে বলো আমার সিঁথিতে পরিয়ে দিক। এ কি বলছো মাধু? এই যে দিদি, সিঁদুর এনেছি। কিন্তু মাধু। আমার সিঁথিতে ওই সিঁদুর লাগিয়ে দাও তুমি। আমি আইবুড়ো থেকে মরতে চাই নে। শৈলেন, শৈলেন দে, মাধুরীর শ্বেত শুভ্র চুলের মাঝখানটিতে সিঁদুরের ছোপ খুব ভালো মানাবে রে। কালো চুলেতে ও সিঁদুর পরতে পেল না, পাকা মাথায় সিঁদুর নিয়ে যাক। সরমা, তুমি শাঁখ বাজাও। প্রভাতদা, তুমি তো বৈদিক ব্রাহ্মণ, তুমি আমাদের বিয়ের মন্ত্রটুকু পড়ে দাও। বেশ, শাঁখ বাজাও সরমা। শৈলেন, তুই সিঁদুর দে, আমি মন্ত্র পড়ি। তোমরা 3 বার বলো। যদিদং হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং মম। তদিদং হৃদয়ং মম। যদিদং হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং মম। তদিদং হৃদয়ং মম। যদিদং হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং মম। তদিদং হৃদয়ং মম। তোমার স্বাদ মিটেছে মাধু? তোমাদের তো আইবুড়ো নাম ঘুচলো ব্রাদার, আমার ভাগ্যে বোধহয় পুণ্যাম নরক। শৈলেন্দা, দিদি বলেছেন আপনাকে এই খামটা দিতে, কিন্তু অনুরোধ করেছেন ওর মৃত্যুর আগে খুলে দেখবেন না। বাবা, এ তো বেশ ভারী। কি আছে এতে মাধু? এ কি মাধু? প্রভাত,
প্রভাত, ওর চোখ অমন স্থির কেন? দেখি দেখি, তুমি সরো, নারীটা দেখি। প্রভাত, কি হলো? দিদি, ও দিদি, কথা বলুন দিদি, দিদি। কাকে ডাকছো সরমা? পাখি উড়ে গেছে। নেই মাধু, নেই। গল্পটা কেমন লাগলো কল্যাণবাবু? জীবনের কাছে গল্প হার মানে প্রভাতবাবু। আমার জানতে কৌতূহল হচ্ছে, খামটার মধ্যে কি ছিল? 30,000 টাকা, মাধুরীর সারা জীবনের সঞ্চয়। শৈলেন টাকাটা নিতে চাইনি, আমি বললাম নিয়ে নাও, বিয়ে করেছো, যৌতুক তো কিছু পাওনি, পনের টাকা ছাড়বে কেন? হ্যাঁ, শেষ পর্যন্ত টাকাটাই কি গতি হলো? শৈলেন মাধুরীর নামে স্থানীয় হাসপাতালে একটা বেড খোলার জন্য টাকাটা দিল, যেটি দুস্থ নারীদের জন্য রিজার্ভ থাকে। বুঝলাম। তার মানে গতকাল ছিল মাধুরী দেবীর মৃত্যুতিথি। কিভাবে পালন করেন আপনারা? খুব সাদাসিধে ভাবে। আমরা দুই বন্ধু চেয়ার পেতে মুখোমুখি বসি। দুই বৃদ্ধের মাঝখানে দেয়াল থেকে আমাদের দিকে স্মিত মুখে চেয়ে থাকে মাধুরী, কিশোরী বয়সের মাধুরী, যাকে আমরা আমাদের প্রথম যৌবনে দেখেছিলাম। দুজনে চা খাই, গল্প করি, আর তারপর সব কথা বন্ধ হয়ে যায়। ক্রমশ নেমে আসা অন্ধকারে একটা সন্তর্পণ স্পর্শের মতো আশ্চর্য এক তৃপ্তি আমাদের ভরিয়ে দেয়। জানেন কল্যাণবাবু, প্রেম একটা অদ্ভুত ফুল, যা পাওয়ার মধ্যে বাঁচে না, কিন্তু না পাওয়ার মধ্যে অমলিন থাকে সারা জীবন। ঠিকই বলেছেন। আর এক কাপ চা চলবে নাকি প্রভাতবাবু? হ্যাঁ, না ভাই, এবারে যাই। প্রভাতবাবু, ফেলে যাচ্ছেন। হ্যাঁ, কি আরে মশাই, আপনার প্রিয়া সখী সচিব। মানে কি বলছেন ঠিক বুঝলাম না। আপনার ছাতা। ও, দেখেছেন, এই জন্যই বলে না, প্রেমে সব বেভুল হয়ে যায়। থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। আপনারা এতক্ষণ শুনলেন নিরূপ মিত্রের রচিত একটি নাটক, একটি প্রেমের গল্প। পরিচালনায় সুরঞ্জনা দাশগুপ্ত, শ্রুতি অভিনয়ে দেবাশিস দাশগুপ্ত, সুরজিৎ মোদক, রাজা পাল, সারা চক্রবর্তী এবং দিয়া মল্লিক। সঞ্চালনায় আহেলি মসিদ, আবহ অলোকেশ দে সরকার। প্রযোজনা টাইমস অফ থিয়েটার স্কুল অফ ড্রামা। অ্যালজাইমার। যদিও অ্যালজাইমার্স একটি স্নায়ু রোগ, কিন্তু এই কাহিনীতে সেটিকে কৌতুক উদ্রেককারী বিষয় হিসেবে দেখিয়েছেন নিরূপ মিত্র। নাটকের নায়ক হয়তো আদৌ এ রোগের রোগী নয়, হয়তোবা সবটাই তার ভান। সে যাই হোক না কেন, আমরা শুনেই দেখি না কি কি ঘটছে এ নাটকে। অভিনয় টাইমস অফ থিয়েটার স্কুল অফ ড্রামার ছাত্রছাত্রীরা। পরিচালনায় সুরঞ্জনা দাশগুপ্ত। শ্রুতি অভিনয় ভাস্কর গাঙ্গুলি, মৌসুমী বিশ্বাস, সুমিত্রা ব্যানার্জি এবং মীনা মুখার্জি। সঞ্চালনায় আহেলি মসিদ, আবহ অলোকেশ দে সরকার। প্রযোজনা টাইমস অফ থিয়েটার স্কুল অফ ড্রামা। কি যেন নাম বললেন? কতবার বলবো বলুন তো? জনা, জনা, আমার নাম জনা। এইবার আর ভুল হবে না। জনা, একজনা দুজনা থেকে এক দুই বাদ দিলেই শুধু জনা। এবারে ঠিক মনে থাকবে, জনার আগে অন্য কোনো সংখ্যা না বসালেই হলো। এর আগে কিন্তু পই পই করে বলার পরেও আপনি ডেকেছেন মনা, ধনা, রঞ্জনা, বাবুসোনা, যার একটাও আমার নাম নয়। আহা, গোড়ার দিকে গন্ডগোল হলেও শেষে নাটা তো বলিনি একবারও, এই সমানে লাগিয়ে গেছি। একটা মানুষকে লাগাতার না না করা কি ভালো? এ তো একান্তই নেগেটিভ ব্যাপার। কি করি বলুন? অ্যালঝাইমার হবার পর থেকে আমার মেমারিটাই যে লোপাট হয়ে গেছে।
এই তো কদিন আগে কি কেলো। কেলু বাবুর সঙ্গে আবার কি হলো? বাবু নয়, এক মহিলা, চলন বলন হুবহু আমার স্ত্রীর মতন। স্ত্রীর মতন? সত্যি তো নয়? না, তা তো বুঝতে পারিনি। বললাম, কি হলো, আমি তো একেনে অমন হন্যে হয়ে খুঁজে মরছ কেন? বলতেই না মহিলা বমকে গেলেন, বললেন, কি বললেন? আমি আপনাকে খুঁজে মরছি? কেন, আপনি কোন হরিদাস পাল যে আপনাকে খুঁজতে হবে? আহা, হরিদাস পাল হতে যাব কোন দুঃখে? আমি সুরঞ্জন পাক রাশি। চোখের মাথা খেয়েছ নাকি? নিজের লোককে চিনতে পারছো না? নিজের লোক? আপনি নিজের লোক? তোমার স্বামী তোমার নিজের লোক নয় তো কি ভগলুর বাবা তোমার ঘরের মানুষ? কি বললেন? আহ, মিথ্যে চেঁচিয়ে লোক হাসিও না। ফর নাথিং আমাকে আপনি করছো কেন? পর পুরুষকে আপনি বলবো না তো কি তুই বলবো? কি চস তুই? সরাত করে আপনি থেকে একেবারে তুইয়ে নামতে গেলে কেন? ঢের হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে আর সিন করতে হবে না, বাড়ি চলো। ও মা গো, আমাকে বাড়ি নিয়ে যেতে চায়। ও গো, কে কোথায় আছো, বাঁচাও! এই বজ্জাত লোকটা আমাকে কিডন্যাপ করতে চাইছে। কেলো বলে কেলো? জনসাধারণ আপনাকে পেটায়নি? তারা করেছিল তো, কিন্তু আমি 100 মিটার রেসে কলেজে চ্যাম্পিয়ন ছিলাম, তাই তো আর ধরতেই পারেনি। বড় বাঁচা বেঁচেছেন। ও কি, আবার ওই মহিলার দিকে ঘন ঘন দেখছেন কেন? আবার পেটানি খেতে চান? না, তা কেন? আসলে ওই ভদ্রমহিলার মুখটা এত চেনা চেনা লাগছে, অথচ উনি এইদিকেই আসছেন। আপনি আবার ওকেও আপনার স্ত্রী বলে পাকড়াও করবেন না। পদবিতেও পাকড়াশি, কি জানি কি হয়। না, আর পাকড়াও করি, খালি জিজ্ঞেস করব কোথায় দেখেছি ওনাকে। কিছুতেই না স্মরণ করতে পারছি না। দাঁড়ান, আমি আপনাকে হেল্প করে দিচ্ছি। এই যে দিদি, একবার শুনবেন। আমি দিদি নই, দিদি থাকেন কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। সে জানি, এখন তো দিদি নবান্নে। আমি বলছি, এই ভদ্রলোক জিজ্ঞেস করছেন আপনাকে উনি কোথায় দেখেছেন, তা কি আপনি বলতে পারবেন? তা সে কথা বকলমে জিজ্ঞেস না করে উনি নিজেই তো করলে পারেন। আসলে ভদ্রলোকের অ্যালজাইমার, প্রায় একে তাকে গুবলেট করে ফেলেন, তাই সাহস করে নিজে আগ বাড়িয়ে না এসে আমাকে এগিয়ে দিয়েছেন। আসলে নিজে এগোতে গিয়ে নিশ্চয় কোনো কেলো করেছেন। আরে আপনি জানলেন কি করে? কেলো বলে কেলো, এক পরস্ত্রীকে নিজ স্ত্রী ভেবে সাউখুরি করতে গিয়েছিলেন। তারপর ঝামা ঘষে দিয়েছে তো? ঝামা কি বলছেন, প্রায় গণপিটুনিতে কাবাব হয়ে যেতে বসেছিলেন। নেহাত কলেজে দৌড়বির ছিলেন, তাই 11 নম্বরে চেপে হাওয়া হতে পেরেছেন। বুঝেছি তো, আমাকে নিয়ে ওনার কি সমস্যা? না, সমস্যা নয়। সমস্যা হতে যাবে কেন? আসলে না, আপনাকে দেখে আমার ভীষণ চেনা চেনা লাগছে, অথচ উনি কিছুতেই মনে করতে পারছেন না কোথায় আপনার সঙ্গে আলাপ। তাই বুঝি? এক্স্যাক্টলি, অসম্ভব চেনা হাঁটা চলা, কথা বলার ভঙ্গি, সব যেন ভীষণ পরিচিত, অথচ কোথায় পরিচয় কিছুতেই মনে করতে পারছি না। বুড়ো ভাম কোথাকার, আজকাল সব মেয়েকেই খুব চেনা চেনা লাগছে, তাই তো? আহা, খামোকা রাগ করবেন না দিদি, ভদ্রলোকের অ্যালজাইমার তো। তাই নিজের বউকে উনি চিনতে পারছেন না, তাই না? ও মশাই, এ বলে কি, ইনি আপনার সত্যিকারের বউ? এই দেখেছেন বেদানা? আমার নাম বেদানা নয়। ওই হলো, পেছনের নাম মেরে দিয়েছি তো। এবারে দেখুন, ঠিক চিনেছি, ভীষণ চেনা কেউ, একান্ত আপনজন, অথচ লোকে বলে আমার নাকি অ্যালজাইমার। যত সব। এই চলো গো, ধরাধরি করে বাড়ি যাই। রসের নাগর আমার, বলিহারে যাই। বেসাতি সম্পূর্ণ গ্রামীণ জনপদের এক মাছ বিক্রয়কারিনীর ধূর্ততা ও তীক্ষ্ণ মানবিক রসবোধের নাটক বেসাতি। অভিনয় টাইমস অফ থিয়েটার স্কুল অফ ড্রামার ছাত্রছাত্রীরা। পরিচালনায় সুরঞ্জনা দাশগুপ্ত। শ্রুতি অভিনয় চৈতালি চক্রবর্তী,
অমৃতা সর্দার এবং সৌমিতা চক্রবর্তী। সঞ্চালনায় আহেলি মসিদ, আবহ অলোকেশ দে সরকার। প্রযোজনা টাইমস অফ থিয়েটার স্কুল অফ ড্রামা। মাছ নিবে গো, ভালো মাছ, পাপ্তা, পলি, সাপিলা, সাইতান, মাছ নিবে, সবই টাটকা তাজা জল জীবন্ত, মাছ নিবে। সব গেলা কই? বিবি সাহাব কই গো? কে? ক্ষান্ত মাসি নাকি? হ্যাঁ বোন, বাইরে আসো, অনেক ভালো ভালো মাছ আনছি, আপনি যত চাও দিবার পারুম। কি ব্যাপার ক্ষান্ত মাসি, কয়দিন আসো নাই? ভাবলাম বিমার পড়লা বুঝি। আরে না না, বিমার আমার সহজে ধরে না, কাম পড়ছিল তাই আসতে পারি নাই। কি মাছ নিবা কও? কি কি মাছ আছে? পাফতা, ফলি, সাপিলা, সাইতান, কোনটা নিবা কও? সবই তাজা জল জীবন্ত। পাপ্তা কিরকম? মুখলাল পাপ্তা, এক একটা 3 পোয়া হাত লম্বা, পেটে পিঠে সব জায়গায় তেল আর তেল। ভালো হয়তো দিয়া যাও। এই কয়টা দিব বিবি সাহাব? দেও 1 ঘন্টা 1.5 ঘন্টা যা হয়। ওমা, ও বাইগল বেটি কই কি গো? 1 ঘন্টা তো মিয়ার পেটেই যাইবো, তারপর বেটা আছে, বিটি আছে, তুমি খাবানি? ও আমার না হলেও চলবো। ইস, তা বই কি, 4 ঘন্টা মাছ দিয়া যাই, স্বামী বেটা বিটি খাওনের পর তোমার লেগা 1 ঘন্টা মাছ থাকবো নে। বলো কি গো, আমার জন্য 1 ঘন্টা? জানি গো বিবি সাহাব, সবই জানি। তোমার বাপের বাড়ির তলেই যে গহিন্দ, চৈত্র মাসেও তাতে 20 হাত পানি, সেই দওয়ে দিনে রাতে উথাল পাথাল করে শীতল মাছ। শীতলের পেটে নিত্যদিন খাইয়া তোমরা মানুষ হইছ, পাপ্তায় কখনো তোমার মন উঠে? এটাই ভাগ্য। অমন বলো না ক্ষান্ত মাসি, আমার শরম লাগে। আরে ও মা, ওই ফুলা পান্ডা কার? ও মেজ বিবি সাহাব, কোলে ও সোনার পুতুলটুক কোথায় পাইল গো? আমার বড় মাইয়া নাইয়ারে আসছে কিনা তারই পোলা। আহা, বাইসা থাক বাইসা থাক। ও তো কাবু কেন, ঢোকা দুধ পায় না বুঝি? ঠিকই ধরছো মাসি, কেবল তোলা দুধের উপরই আছে। ওরা শহরে বাজারে থাকে তো, তাই সবই শুকনা। আমি ব্যবস্থা করে দিতাছি। এই লাও 7 গন্ডা ফলি মাছ, খাওয়াইলে বুকে এত দুধ আসবো, 3টা ছেলে খাওয়াইয়াও সারতে পারবা না। ও মাগো, সেও তো অতন্তর। এত হইলে উপায়? মুশকিল আসানের ভালো উপায় বাতলাইলা। আচ্ছা বিবি সাহাব, মাইয়া আইলো, জামাই আসে নাই? হ, আসছে তো। হোমা, কি ডকিনি সৌরি গো, ঘরে জামাই আর তুমি সুপ। এই লাও এই সাপিলা মাছগুলি নিয়ে নাও, রান্না ভাজি 2 রকমই খাওয়ান যায়। আরে 1 ধার থেকে কেবল মাছ নামাই দিতাছ ক্ষান্ত মাসি, পয়সা দিবার লাগবো না? পয়সা দিবে কর্তা সাহাব, তোমার চিন্তা কিসির? হ্যাঁ গো বিবি সাহাব, ওই যে দেউরি ধইরা সুপটি কইরা খাড়ায় আছে, ওটি কে গা? তোমার বৌমা? হ্যাঁ বউ, ওর জন্য মাছ লাগবো না, ওনার সুতিকা আছে। ও
ও মা, তাও কি হয়? ও তো এক মায়ের মাইয়া। ওরে রাইখা, তোমরা বুড়ি মাগিরা মাছ খেতে পারবা? তা কি আর করব, উপায় তো নাই। আর কথা বাড়ায়ও না, কি তোমার মতলব চটপট বইলা ফেলো দিনি। ঝাঁকায় আর তো কিছু নাই, কেবল দুইটা শয়তান মাছ আছে, ওই দিয়া যাই। ভর্তা কইরা খাইলে সুতিকাতে ভারী উপকার। অন যাই গো, বিহান বেলা আইসা কর্তা সাহেবের লগে দাম নিয়া যামু। চলি গো, কাল আবার আসুন ভালো ভালো মাছ নিয়া।